আসসালামু আলাইকুম। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। সকালবেলার নাস্তাতে অনেকদিন পর পরোটা বানাচ্ছিলাম। তো আমি পরোটাতে যেটা করি আমি সবসময় একটু গুঁড়া দুধ ইউজ করি। তো গুঁড়া দুধ ইউজ করলে দেখা যায় পরোটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর অল্প পরিমাণ চিনি, তো চিনি তো সবাই ইউজ করেন, গুঁড়া দুধ কে, কে ইউজ করেন জানি না ঠিক, তবে আমি একটু ইউজ করি। গুঁড়া দুধ দেওয়ার কারণে দেখা যায় যে পরোটাটা অনেক বেশি টেস্টি হয়, ভালো লাগে খেতে। আমার বাসায় মোটামুটি সবাই পছন্দ করে পরোটা, তাই আমি এটাকে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য চেষ্টা করি। যেহেতু প্রতিদিন কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছে আর পরিবেশটাও ঠান্ডা, তাই পরোটা বানানোর উদ্যোগ নিলাম। আর অনেক দিন ধরেও পরোটা বানানো হয় না। আর আমার ঘরে তো মাশাআল্লাহ সবাই পরোটা পছন্দ করে, এজন্যই পরোটাটা বানিয়ে নিলাম। তবে পরোটা আগে থেকে বানিয়ে রাখলে আর সাথে, সাথে বানালে ২ টার মধ্যে অনেক পার্থক্য। তো আগের বানানোটা আমার কাছে জানি কেন ভালো লাগে না। তবে সময়ের অভাবে মাঝে, মাঝে বানিয়ে রাখি। পরোটার ডো করা পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করেছি। পরে আর শেয়ার করা হয়নি কারণ ক্যামেরাটা আর অন করিনি। সকালে চা নাস্তা সেরে ভাবলাম যে ঘরের কিছু কাজকর্ম করে নিই। তো অনেকগুলা কাপড় জমেছিল, কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে নিয়েছি। তো রান্নাঘরটাও এলোমেলো হয়ে গিয়েছিল। আর রান্নাঘর গুছানোর পর আমি আমার পুরা ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। তো এখন কিছু স্প্যাম কমেন্ট নিয়ে কথা বলি। তো যারা আমার সাথে অনেকেই নতুন যুক্ত হচ্ছেন তারা অনেকেই স্প্যাম কমেন্ট করে যাচ্ছেন। আসলে স্প্যাম কমেন্ট করলে কী ক্ষতি হয় এটা আমরা কম বেশি সবাই জানি যারা এই প্ল্যাটফর্মে এসেছি। তবে আমি দেখেছি যে অনেকের ভালো সাবস্ক্রাইব আছে, তারপরেও আপনি এসে স্প্যাম কমেন্ট করছেন। তো স্প্যাম কমেন্ট করার কারণে কিন্তু ২ জনেরই ক্ষতি হয়, আপনারও ক্ষতি আমারও ক্ষতি। তো তাই স্প্যাম কমেন্টটা না করার চেষ্টা করবেন। অন্যের ক্ষতি করে কী লাভ? আসলে অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। এভাবে স্প্যাম কমেন্ট করে কখনো আগানো যাবে না। ইউটিউব কিছু নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছে আমাদেরকে এই কনটেন্ট তৈরি করার জন্য। তো এই নিয়ম নীতিগুলি যদি আমরা মেনে কাজ করি তাহলে এমনিতেই একদিন সফলতা আসবে। ২ দিন আগে হোক আর পরে হোক, যদি আপনি ইউটিউবের নিয়ম নীতি মেনে কাজ করেন তবে সফলতা আপনার ইনশাআল্লাহ অবশ্যই আসবে। আর যদি ইউটিউবের নিয়ম নীতির বাইরে গিয়ে আপনি সফলতা আনতে চেষ্টা করেন, একটা পর্যায়ে হয়তো আপনি সফল হবেন, কিন্তু আপনার এই সফলতাটা বেশিদিন থাকবে না। আপনার এই সফলতাটা ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই ইউটিউবের নিয়ম নীতি মেনে কাজ করতে হবে। আর যেহেতু এটা আমার টেক চ্যানেল না বা টেক রিলেটেড কোনো কিছু না, তাই আমি আসলে সব কিছু শেয়ারও করতে পারি না বা শেয়ার করাও যায় না। আর যদিও আমি খুব বেশি জানি তাও না, আমি যতটুকু জানি ততটুকু মেনে আমি কাজ করার চেষ্টা করি। আর আমি যখন প্রথম শুরু করেছিলাম তো আমি কিছুই জানতাম না। তো না জানার কারণে আমার অনেক কিছু ভুল হয়েছে। আর অনেক কিছু ভুলের কারণে দেখা গিয়েছে আমি অনেকটাই পিছিয়ে পড়েছি। আর আমি যদি আগে থেকেই জানতাম বা জেনে কাজ করতাম, আমার মনে হয় এতদিনে একটা সফলতার কাছাকাছি চলে আসতাম। তবে আলহামদুলিল্লাহ আমার যে অবস্থা এটার জন্য আমি খুশি। তবে সফলতা একদিন আসবে এটুকু আশাবাদী আমি। তবে আমি সবসময় অনেক বেশি হতাশ হই কিন্তু নিরাশ হই না। তো আমার এই হতাশা থেকে আমি সবসময় চেষ্টা করি নিজেকে নতুনভাবে উৎসাহ দেই বা নিজেকে নতুনভাবে পরিচালনা করার চেষ্টা করি। আর আমি কাউকে স্প্যাম কমেন্ট এখন আর করি না। আর আমি যখন বুঝতাম না তখন আমি স্প্যাম কমেন্ট করতাম। তো যারাই জানেন না বা বুঝেন না, বন্ধু হয়েছি, পাশে থাকবেন, পাশে আছি, এই ধরনের কমেন্টগুলো স্প্যাম কমেন্ট। আবার অনেকে সুন্দর করে লিখে যাচ্ছেন সাবস্ক্রাইব করে গেলাম। তো এই কমেন্টগুলা আসলে করা ঠিক না। তো এই স্প্যাম কমেন্ট করার কারণে আমার প্রতিদিনই কিছু না কিছু সাব কেটে যাচ্ছে। তো আশা করছি এই কাজটা কেউ করবেন না। তো আমি যে সেদিন তেলের বোতলের জন্য যে লিডগুলা কিনেছিলাম, তো এই বোতলগুলাতে লাগাবো এই ভেবেই কিনেছিলাম। এখন দেখছি যে লাগছে না, এটা একটু ডিল হয়ে যাচ্ছে, মানে বেশি টাইট হচ্ছে না। তো টাইট না হওয়ার কারণে দেখা যাবে তেলটা পড়ে যাবে, তাই আমি আবার রেখে দিয়েছি। দেখা যাক ভবিষ্যতে কোনো কাজে লাগাতে পারি নাকি। তো এগুলো হচ্ছে আমার অলিভ অয়েলের বোতল। তো অলিভ অয়েলের বোতলগুলো আমি রেখে দিয়েছি। আর জিনিসপত্র রিসাইকেল করে ব্যবহার করতে আমার ভালো লাগে। আমার রান্নাঘরে অনেক জিনিস আছে যেগুলো আমি রিসাইকেল করে ব্যবহার করি। আর আমার কাচের বোতল বা কাচের কোনো জার এমনিতেই সবসময় ভালো লাগে, আমার সংগ্রহ করতে ভালো লাগে। আমার কাছে অনেক কাচের বোতলের কালেকশন আছে অনেক ধরনের। তবে তারপরেও আমার মনে হয় যে আরও কিনতে মনে চায়, কাচের বোতল দেখলে বা কাচের কোনো জিনিস দেখলেই আমার কাছে ভালো লাগে। আর কেউ ভাববেন না এই অলিভ অয়েল আমি খাই, আসলে অলিভ অয়েল আমি খাই না। আমাদের
সবসময় যে সাধারণ সয়াবিন তেল এটাই খাওয়া হয়, অলিভ অয়েল খাওয়া হয় না। তবে এই অলিভ অয়েলগুলো আমাদের যে শিপমেন্ট হয় বিজনেসের, তো ওইগুলাতে কাজে লাগে, এই জন্য এই অলিভ অয়েলগুলো কেনা হয়। তো আমি ওইখান থেকে এই জারগুলা নিয়ে আসি, বলি যে আমাকে জারগুলো এনে দেওয়ার জন্য। তো এই জারগুলা কিছু নিয়ে আসে, এখন আর আনা হয় না, কারণ এত জার দিয়ে আমি কি করব। সকালে পরোটা বানাতে গিয়ে আমার হাত থেকে ময়দা যে কন্টেনারে রাখি ওই কন্টেনার পড়ে যায়, তো অনেকগুলা ময়দা পড়ে গিয়েছে এবং পুরা রান্নাঘরটাতে ময়দা ছড়েছে, ফ্যান ছাড়া ছিল। এগুলা ক্লিন করতেও আমার অনেকখানি টাইম লেগে গিয়েছিল। আর এখন আমি চলে এসেছি আমার ড্রয়িং রুমটা গুছাতে। তো ড্রয়িং রুমটা অগুছানো ছিল, এখন গুছিয়ে নিচ্ছি। যদিও আমার ড্রয়িং রুমটা গুছাতে দেখলে আমার ছোট ছেলে মন খারাপ করে, কারণ ও খেলতে পারে না। ওর কাজ হচ্ছে এই সব কিছু এলোমেলো করে খেলা। তো মাঝে মাঝে দেখা যায় আমি রাগ করে গুছাই না, রেখে দেই। আর আমি যখন গুছাই না, এভাবে রেখে দিই, তখনই দেখা যায় আমার বাসায় কোনো না কোনো মেহমান আসে। আর যখন গুছানো থাকে, পরিপাটি থাকে, টিপটপ থাকে, তখন কোনো মেহমান আসে না। এটা আমার এত বেশি দুঃখ লাগে, কি বলবো। আর যখনই অগুছানো থাকে তখনই কোনো না কোনো মেহমান আসে। আর আমার এই ব্লক প্রিন্টটা ১ বছর হয়ে গিয়েছে। গত বছর এইরকম টাইমে আমি ব্লক প্রিন্টের এই কাজটা করেছিলাম। তো মাশাআল্লাহ এখনও রঙটা খুব ভালো আছে, নষ্ট হয়নি। তো আমার এটা ১ম কাজ ছিল। তো ১ম কাজ হিসেবে আমার মনে হয় যে এটা অনেকটাই সুন্দর আছে বা ভালো আছে। নিজের হাতে কোনো কিছু বানানো, সেটা খাবার হোক বা ঘর গোছানোর কোনো কিছু হোক বা ডেকোর আইটেম হোক, যেটাই হোক, আমার কাছে বানাতে ভালো লাগে। আর আমি সবসময় এই ধরনের জিনিসগুলো দেখি। তো ইউটিউব, ফেসবুক যেখানেই হোক, আমি এই যে ক্রিয়েটিভ যে জিনিসগুলো এগুলো অনেক দেখি। তো এগুলা দেখতে দেখতে দেখা যায় আমার কাজের একটা আগ্রহ জমে বা একটা আইডিয়া আসে যে এই জিনিসটা এইভাবে করব। তো এই ধরনের ভিডিওগুলো আমার প্রচুর দেখা হয়। আর এই পাশটাতে আমি আমার যে সোফার উপরে কাপড়টা করেছিলাম, তো সেই কাপড়টাও বিছিয়ে নিচ্ছি। আর এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তো ধোয়ার পরে আবার লন্ড্রিতে পাঠিয়েছিলাম ইস্ত্রি করার জন্য। তো ইস্ত্রি করে আনার পরে এগুলো আবার বিছাচ্ছি। আর বাহিরের অনেক রোদ ছিল, ফর্সা ঝলমলে ছিল। তো এই কারণে ঘরের ভিতরে অনেক আলো, এজন্য এই জায়গাটাতে মনে হচ্ছে একটু লাইট পড়েছে বেশি। আর ওর কালারগুলা একটু কম দেখা যাচ্ছে, কিন্তু একটুও কালার নষ্ট হয়নি। যেরকম কাজ করেছি তো সেরকমই আছে। অন্তত ১ বছর টিকবে। ১ বছর পরে দেখা যাবে যে রঙগুলা একটু নষ্ট হবে। তো আমার যে বিছানার যে চাদরটা সেটাও অল্প নষ্ট হয়েছে। তবে যেই পরিমাণ নষ্ট হওয়ার কথা বা বাহিরে থেকে ব্লকের কাজগুলা করলে যেরকম নষ্ট হয়, তো এরকম নষ্ট হয়নি। তবে আমি চেষ্টা করি আমার কাজগুলা সুন্দর করে করার জন্য, যেন ভালো লাগে দেখতে। আর এই তো আমি টি টেবিলের কাপড়টাও বিছিয়ে নিয়েছি। আর এই টি টেবিলের উপরে এই ট্রেটা দিয়ে রাখি, না হলে যে বাতাসে এই টি টেবিলের উপরে কাপড়টা থাকে না। আর এটার উপরে যে রানারটা, তো রানারটা আমি ইস্ত্রি করতে দেইনি, কারণ এটাতে আরেকটু কাজ বাকি আছে। তো সেই কাজটা সেরে আমি এটা ধুবো, ধোয়ার পরে আমি এটা ইস্ত্রিতে পাঠাবো। আর এই কাজটা না করলে দেখা যাবে যে রানারটা ঠিক থাকবে না, কুঁচকে যাবে বা দেখতে নষ্ট হয়ে যাবে ধোয়ার পর। এজন্য আর এটা এখনও ধুইনি। তো আমি যে নতুন একটা জার কিনেছিলাম অ্যাকুরিয়ামের মতো ছোট, ছোট মিনি অ্যাকুরিয়াম। তো এই অ্যাকুরিয়ামটাতে আমি এখানে রেখেছি, গাছ রেখেছি। তো আমার কাছে কিছু কালারিং পাথর ছিল, অনেকদিন ধরেই পড়ে আছে। তো এই পাথরগুলা দিয়ে আমি একটু গাছ রেখেছি। আর ঘরের ভিতরে তো কোনো গাছই হচ্ছে না। শুধু এই পাথর যে মানি প্ল্যান্টগুলো আছে এগুলা হচ্ছে, অন্য কোনো ধরনের গাছই তো হচ্ছে না। অনেকগুলা গাছ মরে গিয়েছে। তাই ঘরের ভিতরে গাছ লাগানোর আগ্রহ কমে যাচ্ছে। মনে হচ্ছে যে বাহিরে এই সবজির গাছ লাগাই বেশি করে। তবে ঘরের ভিতরে আরও কিছু পাথর লাগাবো, চিন্তা করছি যে বিভিন্ন ধরনের পাথর এর কালেকশন আমি করব। আর এই ধরনের কাচের জারগুলোর মধ্যে আমি সবসময় ফিল্টারের পানি ইউজ করি। তো ফিল্টারের পানি ইউজ করার কারণে দেখা যায় যে পানির একটা দাগ, সেটা আর বসে না, আয়রনের যে দাগটা। আর ফিল্টারের পানি ছাড়া যদি সরাসরি ট্যাপ থেকে পানি নিয়ে ইউজ করি, দেখা যায় এটার মধ্যে একটা আয়রনের দাগ বসে যায়। আর এই দাগটা সহজে উঠানোও যায় না, সহজে কি এটা উঠানোই যায় না। তাই আমি চেষ্টা করি আমার ঘরে যেগুলাই কাচের ইয়েতে পানি দেই আমি বা গাছ রাখি, তো আমি ফিল্টারের পানিটা ইউজ করি। আমি অন্য সরাসরি কল থেকে পানিটা ইউজ করি না আরকি। তো এখানেও আমি ফিল্টারের পানিটাই ইউজ করেছি। আর আমার ঘরে এই পাথরসটা একটু ছিল, অন্য কোনো পাথর ছিল না। যেগুলো আছে এগুলা সব মানে কাটার মতো না। তো কাটলে দেখা যাবে যে গাছটা নষ্ট হয়ে যাবে। তাই আমার কাছে অল্প একটু ছিল, এটা দিয়ে আমি এখানে রেখেছি। তবে এখানে আমি লাকি ব্যাম্বু লাগাতে চেয়েছিলাম। তো লাকি ব্যাম্বু দেখা যাচ্ছে অনেকগুলা গাছ লাগবে, এতগুলা গাছ আমার কাছে নেই।
তো এই গাছগুলা আর লাগানো হয়নি, এটাই এখানে রেখেছি। আর এই তো আমার চারপাশের যে গাছগুলা এখানে রেখেছি। আমি যদিও গাছগুলা একটু উপরের দিকে হ্যাং করে রাখতে চাই, তবে রাখতে পারি না ভয়ে। সবসময় ফুটবল খেলা ও ক্রিকেট খেলা হয়। তো এগুলার কারণে আমার গাছপালা অনেক নষ্ট হয়। এজন্য আর আমি উপরের দিকে হ্যাং করে আপাতত কিছুই রাখছি না। এভাবেই রেখে দিয়েছি। নিচে পড়লেও আপাতত নষ্ট হবে না, কিন্তু উপর থেকে পড়লে দেখা যাবে একদম টপটা সহ ভেঙে যাবে, গাছটা নষ্ট হয়ে যাবে। এজন্য আর আমি উপরের দিকে কোনো কিছুই রাখছি না। আর বিকালে এসেছিলাম ছেলেদের জন্য চিকেন রোল বানানোর জন্য। তো চিকেন রোল বানাতে এসে দেখি যে আমার ব্রেড ক্রাম্বটা শেষ হয়ে গিয়েছে। তো পরে ওদেরকে এভাবেই আমি শুধু তেলে ভেজে দিয়েছি। আর আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা আসলে আমরা সবাই কম বেশি পারি, তাই আর আমি কারো সাথে শেয়ার করিনি। আমি ১ কাপ ময়দার সাথে একটা ডিম দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর ১ কাপ ময়দাতে আমার চিকেন রোল হয়েছে ১১ টা। তো আমি একটু বড়, বড় করেই বানিয়েছি যেন সবার ২ টা করে হয় বা বিকেলের নাস্তাটা একটু ভরপুর হয়। এজন্য আমি একটু বড় করেই করেছি। তবে আরেকটু ছোট করে বানালে কিন্তু ১৫ থেকে ১৬ টা বা ১৭ টা হবে, এরকম হবে। তবে আমি একটু বড় করেই চিকেন রোলগুলা বানাই সবসময়, যেন ২ টা দিয়েই বাচ্চাদের হয়ে যায়। আর এই তো আমি এই যে ব্যাটারটা দিয়ে যে রুটির মতো এগুলা বানিয়ে নিচ্ছি। আর ডিম দিয়ে যখন আমরা ব্যাটারটা করি তখন দেখা যায় যে আমরা চিকেন রোলটা যখন ফোল্ড করি তো এই ফোল্ডের সময় আর ভাঙে না, ফেটে যায় না। তো ডিম না দেওয়ার কারণে কিন্তু এই রোলটা ফেটে যায় এই ফোল্ড করার সময়। তো রুটিটা আর এজন্য একটা ডিম সবসময় আমি দেই। তবে অনেককেই দেখেছি ডিম না দিয়ে করার জন্য, কিন্তু আমার ডিম না দিয়ে করলে দেখা যায় রুটিটা আমি ফোল্ডই করতে পারি না, আমার ভেঙে যায়। আমি এখানে ময়দাটা গুলিয়ে নিয়েছি আর এখানে ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি যেন এটা খুলে না যায় তেলের মধ্যে দিলে। তো একটু ভালো করে গড়িয়ে লাগিয়ে নিচ্ছি যেন এটা আর না খুলে। আর এভাবে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। তো আর সবগুলা বানানোটা আপনাদের সাথে শেয়ার করিনি, আর ভাজাটাও শেয়ার করিনি। এটা খুবই সিম্পল, তো এটা শেয়ার করার মতো কিছুই নাই। এই চিকেন রোলগুলো আমি ইন্ডাকশন চুলায় ভেজেছি। তো আমার ইন্ডাকশন চুলাতে একটা অপশন আছে ফ্রাই অপশন। আর এই ফ্রাই অপশনটা দিয়ে যদি কোনো কিছু ফ্রাই করি তাহলে দেখা যায় খুব সুন্দর ভাজা হয়। তবে নরমাল অপশনে দিয়ে যদি ফ্রাই করি তাহলে কিন্তু এত সুন্দর ভাজা হয় না। কিন্তু আমার মনে হয় যে তাপ সব একই, তারপরে এটার সিস্টেমটা একটু চেঞ্জ, আর ভাজাটাও খুব সুন্দর হয়। আমরা চিকেনটা যেভাবে রান্না করি আমি ঠিক সেভাবেই ঝাল করে চিকেনটা রান্না করেছি। তারপরে এটা থেকে হাড় থেকে চিকেনটাকে আলাদা করেছি। আলাদা করে আবার পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এভাবে আমি সবসময় চিকেন রোলটা করে থাকি। যদি সবজি না দিই তা এভাবে করলে দেখা যায় চিকেন রোলটা খেতে অনেক ভালো লাগে। এই তো আমার সবগুলা চিকেন রোল ভাজা হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।